সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে খুলনা শহরের প্রাণকেন্দ্রে খুলনার সার্কিট হাউস, ঐতিহাসিক সার্কিট হাউসের প্রবেশদ্বারে আছি। এখানে আপনারা দেখছেন সেই সার্কিট হাউসের প্রবেশদ্বারটি, এবং আমার এখানে আমরা আরেকটু দেখাই, আমার পিছনের দিকে রয়েছে খুলনা অঞ্চলের তখন পাকিস্তানের লিডার অব দ্য হাউস, অবিসংবাদিত একজন জনপ্রিয় নেতা খানে সবুরের বাড়ি, যে বাড়িটি এখন সানফ্লাওয়ার স্কুলে রূপান্তরিত হয়েছে। যেহেতু তিনি অবিবাহিত ছিলেন, তার বংশধর না থাকার ফলে এখানে তার ঔরসজাত কেউ বসবাস করে না। তার নামে একটি ট্রাস্ট আছে, যে ট্রাস্টটি খুলনা জেলা প্রশাসকের আওতায় পরিচালিত হয়ে থাকে। সেই ট্রাস্ট থেকে প্রতি বছর অনেক ধরনের উন্নয়নমূলক কাজ বা সাহায্য সহযোগিতামূলক কাজ করা হয়, আমরা জানি। এখন ব্যাপারটা হলো, এই নেতা তখন ছিলেন হচ্ছে আমাদের পাকিস্তানের তখন মুক্তিযুদ্ধকালীন সময়ে আমাদের দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় নীতি নির্ধারক, এবং তিনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন বলে তাকে পরবর্তীতে স্বাধীনতার পরে সুস্পষ্ট যুদ্ধ অপরাধী হিসাবে অভিযোগে তিনি কারাবরণ করেছিলেন, এবং পরবর্তীতে তিনি মুক্তি পেয়েছিলেন ৭৫-এর পরে। আমরা আপনাদেরকে এখন আজকে যে আমাদের যে ব্যাটল অফ শিরোমণির যে কন্টেন্টগুলো আমরা ইতিমধ্যে দেখিয়েছি, তার মানে সর্বশেষ যে পরিণতিগুলো কি হয়েছিল সেটি আপনারা দেখানোর জন্য আমরা নিয়ে আসছি। আসুন আমরা সার্কিট হাউসের ভেতরে আপনাদেরকে দেখাই। এই যে এখানে আগামী দুদিন পরে ঈদ উল ফিতর আমাদের উদযাপিত হবে বলে এখানে মাঠটি বাঁশ দিয়ে এখানে আগে থেকে পূর্ব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে সাউন্ড দেওয়া হবে, প্রতি বছর যা করা হয় সেইভাবেই। সেটার জন্য মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বিশাল বিস্তীর্ণ মাঠটি হচ্ছে খুলনা সার্কিট হাউস। তো 1971 সালের 17 ডিসেম্বর, দিনটি ছিল শুক্রবার, আমার ভালো করে মনে আছে। ওদিন সকালবেলা মাইকিং করা হচ্ছিল খুলনা শহরে, যে খুলনা শহরবাসী, প্রিয় নগরবাসী, আপনারা বেরিয়ে আসুন, যে যেখানে আছেন। আমাদের খুলনা মুক্ত হয়েছে, শত্রু মুক্ত হয়েছে, হানাদার মুক্ত হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো আমরা রেডিওতে 16 তারিখে এই সংবাদ শুনেছিলাম আমরা। আমার বাবা, আমাদের মনে আছে একটা ন্যাশনাল রেডিও ছিল, প্যানাসনিক রেডিও ছিল, যে রেডিওতে উনি শুনতেন এই সংবাদগুলো, আমরাও শুনতাম। তো সেই খবর পেয়ে আমরা 17 তারিখে যখন মাইক অ্যানাউন্স হলো যে খুলনা মুক্ত হয়েছে, হানাদার মুক্ত হয়েছে, এবং তারা আত্মসমর্পণ করবে আজকে দুপুরে, এই শুক্রবারে 17 ডিসেম্বর, তখন আমাদের পরিবারের সবাই যারা, তারা কম বেশি সবাই চলে আসছিল সেই আত্মসমর্পণ অনুষ্ঠানটি দেখার জন্য। সেই সুবাদে আমার সৌভাগ্য হয়েছিল, আমার মনে আছে আমার মা আমাকে সাথে করে নিয়ে আসছিলেন, এবং এনে এক পর্যায়ে আমাকে কোলে তুলে নিয়েছিলেন যাতে আমি ভিড়ের মধ্যে হারিয়ে না যাই। আমরা প্রবেশ করেছিলাম এই মাঠটির পূর্ব দিক থেকে, অফিসার্স ক্লাব যেখানে, ওখান থেকে প্রবেশ করেছিলাম। আর ঠিক মাঠটির ওই যে সার্কিট হাউসের যে বিল্ডিংটা, পুরোনো বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওর কাছাকাছি একটি মঞ্চ ছিল। ওইখানে আত্মসমর্পণের ঘটনা ঘটছিল। সেই আত্মসমর্পণের যে দলিলটি আমাদের কাছে, যে তথ্যটি আছে, সেই তথ্যটি আপনাদের সামনে পরিবেশন করছি আমরা, সেদিন যা ঘটেছিল। আত্মসমর্পণের সময় যে বাকি যে সৈন্যরা ছিলেন, তারা আমাদের সেনাবাহিনীর যারা অফিসাররা ছিলেন এবং আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, তাদের কাছে আত্মসমর্পণ করেছিলেন। সেই সময় এখানে মিত্রবাহিনীর পক্ষে যারা ছিলেন মেজর জেনারেল দলবীর সিং। তিনি ছিলেন ভারতীয় মেজর জেনারেল, তিনি মিত্রবাহিনীর প্রধান দায়িত্বে ছিলেন। এখানে আমাদের দক্ষিণবঙ্গের এই অপারেশনের দায়িত্ব উনি ছিলেন। ওনার সাথে তখন ছিলেন 8 নং সেক্টর কমান্ডার মেজর আবুল মঞ্জুর, ছিলেন 9 নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল। তারপরে সেখানে আরও ছিলেন অনেক বীর মুক্তিযোদ্ধারা, স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা ছিলেন। এবং পাকিস্তানি আত্মসমর্পণকারী যে কর্মকর্তা, যিনি প্রধান সেনা কমান্ডিংয়ে ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল হায়াত খান, এবং তার সাথে তার যে 7 জন কর্নেলও ছিলেন, তাদেরকে এখানে এনে তাদেরকে লিখিতভাবে তাদের কাছ থেকে এই আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করার আগেই তার মাজা থেকে বেল্ট খুলে নেন এবং তার ব্যাজ খুলে নেন আমাদের বীর মুক্তিযোদ্ধার কমান্ডারগণ। এবং তাদেরকে যখন ওখানে আত্মসমর্পণে বাধ্য করা হয়, তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন, তারা ওখানে পরাজিত হয়ে আত্মসমর্পণ করেন। তো সেখানে তারা তখন দলিলপত্র দিতে তারা স্বাক্ষর করেন। এই স্বাক্ষরের পরে তখন তাদেরকে সেই 14 কিলোমিটার দূর থেকে, সেই শিরোমণির ব্যাটল ফিল্ড থেকে তাদেরকে এখানে টেনে আনা হয়েছে। আনার পর স্বাক্ষরের পরে তাদেরকে জেনেভা কনভেনশন অনুযায়ী তাদেরকে ভারতীয় যৌথ বাহিনীর কমান্ডে, তাদের আন্ডারে দিয়ে দেওয়া হলো, যাতে সেখানে বন্দি বিনিময় চুক্তির আওতায় উভয় দেশ লাভবান হয় বা উভয় দেশ একটা সমঝোতায় পৌঁছাতে পারে। তো এরপরে মুক্তিযোদ্ধারা যার যার
দায়িত্ব পালন করে যার যার বাড়িতে ফিরে গেলেন। আমরা যখন এখানে আসলাম আমার সেই স্মৃতিটা স্পষ্ট মনে আছে। সেই স্মৃতিটা এই মাঠের প্রথম যে অংশটি, এই অংশটা এই যে পূর্ব অংশে অনেক যুদ্ধাস্ত্রের স্তূপ জমা ছিল পাহাড়ের মতো, রাইফেল, স্টেন গান, বিভিন্ন রকমের মানে অস্ত্র, যুদ্ধ সমরাস্ত্র, মেশিন গান, মর্টার, এগুলো এখানে জমা করা ছিল প্রচুর। এবং সেখানে যুদ্ধাস্ত্রের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল পশ্চিম অংশে, ওখানে যেতে দেওয়া হচ্ছিল না, ওখানে লাল কাপড় দিয়ে কয়েকটা পর্দার মতো টানানো ছিল। আমি এক ফাঁকে আমার মা আমাকে আমার চোখ আটকে ধরছিলেন, এবং আমার বাবার এক বন্ধু সে আমার মাকে বলছিলেন যে ভাবি ও বাচ্চাটাকে ওগুলো দেখতে দিয়ে না, ও দেখতে পারবে না। কারণ ওখানে ছিল লাশের স্তূপ। ওখানে যে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছিল, সাধারণ নাগরিকদের হত্যা করা হয়েছিল, তাদের গলিত পচে যাওয়া খণ্ডাংশ বা শরীরের খণ্ডাংশ, তাদের অর্ধাংশ, সেগুলো ওখানে স্তূপ আকারে ছিল, যা দেখার মতো নয়। সেগুলো ওখানে গাড়িতে করে আনা হয়েছিল, সেখানে রাখা হয়েছিল, এবং ওখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তাদেরকে সৎকার করার জন্য বা কবর দেওয়ার জন্য, গণকবর দেওয়ার জন্য সেগুলো এখানে রাখা হয়েছিল। তো সেই দৃশ্যটি আমি এখনো ভুলতে পারি না। আমি সেটা মনে করলে শিউরে উঠি যে কি বিভৎস দৃশ্য, হারে কত মানুষের জীবন দিতে হয়েছে, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কলেজের ছাত্র, সাধারণ মানুষ, চাকুরিজীবী, বৃদ্ধ, বয়স্ক, সব ধরনের মানুষের লাশ সেখানে স্তূপ ছিল। একপাশে ছিল অস্ত্রের স্তূপ, দেখুন দৃশ্যটা কেমন। এদিকে ছিল অস্ত্রের স্তূপ, যুদ্ধে যারা পরাজিত হয়েছে তাদের সমস্ত অস্ত্র এখানে এনে স্তূপ করা হয়েছিল। এখানে মর্টার, মেশিন গানের বিভিন্ন ছিল, এখানে ইয়ে ছিল, অনেক কামানো ছিল এখানে, এমনকি আপনার ট্যাঙ্কও এখানে ছিল এখানে। আর এক পাশে ছিল লাশের স্তূপ, সেই 17 ডিসেম্বর এখানে আমার চোখে দেখা সেই চাক্ষুষ সে প্রমাণ, সেগুলো দেখার পরে আমরা খুব মানে আমি শিহরিত হয়েছিলাম। তো এখানে এই যুদ্ধের যে বর্ণনায় আমরা পাই, সেই যুদ্ধের যা ক্ষয়ক্ষতির যে বিষয়টি, সেই ক্ষয়ক্ষতির বিষয়টি হচ্ছে এই যুদ্ধে ভারতের দাবি যে তাদের পক্ষ থেকে 23,307 জন নিহত হয়েছিলেন ভারতীয় সেনা, আর আহত হয়েছিলেন 6,163 জন, আর নিখোঁজ ছিলেন 2,163 জন। এই ছিল ভারতীয় দাবি। এবং তা ভারতের 73টি ট্যাঙ্ক এবং 45টি যুদ্ধ বিমান এই যুদ্ধে তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই 71 স্বাধীনতা যুদ্ধে আমাদের পক্ষে লড়াই করতে গিয়ে। আর পক্ষান্তরে পাকিস্তানের 8,000 সৈন্য নিহত হয়েছিল এবং 25,000 আহত হয়েছিল, এবং কত বন্দী হয়েছিল সেটা আমরা পরিপূর্ণ পরিসংখ্যান এখানে আমার হাতে নেই, তবে পরবর্তীতে কোনো কন্টেন্টে জানিয়ে দেবো। এবং বহু ট্যাঙ্ক, যুদ্ধ অস্ত্র, তারা যা কিছু নিয়ে আসছিল বাঙালি নিধন করার জন্য, বাঙালি দেশটাকে, টোটালি বাংলাদেশটাকে একটা ডেড ল্যান্ডে পরিণত করে, একটা ডেড ল্যান্ডে পরিণত করে শুধু ভূমিটাকে তারা অর্জন করতে চেয়েছিল। সেজন্য তারা প্রচুর সমরাস্ত্র এনেছিল। যে অস্ত্রগুলো দেওয়া ছিল চীনের, যে অস্ত্রগুলো দেওয়া ছিল আমেরিকার, সেই অস্ত্রগুলোকে তারা ব্যবহার করেছিল নিরস্ত্র, ঘুমন্ত, অসহায়, খেটে খাওয়া সাধারণ নিরীহ বাঙালি মানুষের প্রতি। সেই অমানবিক কাজের কারণে তাদের চরম পরাজয় হয়েছে, এবং সেই সময় তারা 30 লক্ষ মানুষের জীবন তারা কেড়ে নিয়েছিল, 3 লক্ষ নারীকে ধর্ষণ করেছিল, এবং অসংখ্য মানুষ সেখানে শহীদ হয়েছিল। সেই কারণে তাদের যে পরিমাণ অস্ত্র তারা নিয়ে আসছিল, কোনো অস্ত্র তারা ফিরিয়ে নিয়ে যেতে পারেনি। সেই অস্ত্রগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মুক্তিযোদ্ধাদের কাছে সংগৃহীত হয়েছিল, ভারতীয় বাহিনীর কাছে সংগৃহীত হয়েছিল, এবং কিছু অস্ত্র ভারতীয় বাহিনী নিয়ে গিয়েছিল, এ কথা সত্য। কিন্তু কথা হলো যে আমরা এই ইতিহাসের সেই পর্যালোচনাগুলো করে, ইতিহাসের সেই দালিলিক প্রমাণগুলো, সেই চিহ্নগুলো কেন রাখতে চাই না, কেন রাখছি না? আজকে এখানে সার্কিট হাউসে কিন্তু একটা স্মৃতি ফলক থাকা উচিত ছিল, সেই স্মৃতি ফলক খুলনা সার্কিট হাউসে নেই। যেখানে যারা এখানে এই অঞ্চলে যারা মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, যারা আহত হয়েছিলেন, তাদের একটা নাম ফলক এখানে থাকা দরকার ছিল, সেটাও নেই। দুর্ভাগ্য আমাদের। এখানে আমরা দেখছি যে একটা খেলার মাঠ গড়ে ওঠে, এবং এখানে অনেক মেলার মাঠ, খেলার মাঠ হয়ে আছে, কিন্তু এটি যে একটা ঐতিহাসিক যুদ্ধে আত্মসমর্পণের সেই যে কেন্দ্র, সেটি আমরা কিন্তু এখানে তুলে ধরতে পারিনি। এটা আমাদের জাতিগত লজ্জা, ব্যর্থতা। এবং আগামী প্রজন্মর কাছে আমাদের আবেদন, তারা যেন এটা ভুলে না যায়, তারা যেন এটা মনে রাখে, এবং তারা যেন এটা তুলে ধরে। সেই শুভকামনা রেখে আজকে আমাদের এই কন্টেন্টগুলো দেখার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। সবার সুস্বাস্থ্য কল্যাণ কামনা করছি। অসংখ্য ধন্যবাদ।